খুঁজতে খুঁজতে যখন ছুরিটা পেয়ে যায়, সে তখন সেই ছুরি নিয়ে তার মাকে আক্রমণ করার জন্য আসবে। ঠিক সেই মুহূর্তে তার বাবা এসে তাকে ধরে ফেলে এবং তার হাত বেঁধে দেয় সিঁড়ির সাথে। তারপর সেও ঝাঁপিয়ে পড়ে প্রতাপের উপর। সে প্রতাপকে গলা টিপে মেরে ফেলতে যাবে, ঠিক সেই সময় প্রতাপ চিৎকার করে বলে, জানবি তোমার মরণ না হওয়া পর্যন্ত জোরে জোরে হাসতে থাকো। জানবি বাধা অবস্থায় পাগলের মতো হাসতে থাকে। তার সেই তীক্ষ্ণ ও মানসিক হাসিতে থামতে বাধ্য হয় কাবির। প্রতাপ নিজের মুখ থেকে ভাঙা কাঁচের টুকরোগুলো বের করতে করতে বলে, তোমাদেরকে একটা সিক্রেট বলি, আমি যদি মারা যাই তবে মরার আগে আমি যে নির্দেশ দেব সেটাই করতে করতে তোমার মেয়েও কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এরপর সে জ্যোতি এবং কাবিরের এই আক্রমণের প্রতিশোধ হিসেবে জাহ্নবীকে আদেশ দেয় তার ছোট ভাই ধ্রুবকে মেরে ফেলতে। মুহূর্তের মধ্যেই ছুরি হাতে ছুটে যায় জাহ্নবী, কিন্তু ধ্রুবকে মারার আগে তার মা বাবা গিয়ে তাকে আটকায়। এই সময় হঠাৎ জাহ্নবী থেমে যায় আর কাঁদতে কাঁদতে বলে, আমাকে এইসব থেকে বাঁচাও বাবা, আমার নিয়ন্ত্রণ আমার কাছে নেই, প্লিজ আমাকে বাঁচাও। মেয়ের এমন কান্নাও আহাজারি স্তম্ভিত করে দেয় বাবা মাকে। আর এই সুযোগ নিয়ে জাহ্নবী তাদেরকে ওই রুমে আটকে দেয় এবং নিজে ছুরি হাতে ধ্রুবকে খুঁজতে থাকে। তো ধ্রুবকে সে ভিতরে বাইরে সবখানে পাগলের মতো খুঁজতে থাকে। এক পর্যায়ে জাহ্নবী খুঁজে পায় ধ্রুবকে। কাবির ও জ্যোতি দরজা ভেঙে বেরিয়ে আসে, কিন্তু কাবির তাদেরকে ধরতে যাওয়ার আগে প্রায় দোতলা ছাদ থেকে ধ্রুবকে নিচে ফেলে দেয় জাহ্নবী। ছেলের নিথর দেহের পাশে বাবা মা দুজনই অসহায়ের মতো বসেছিল। প্রতাপের কথা অমান্য করার ক্ষমতা এখন আর তাদের নেই। এই সময় ধ্রুবের জ্ঞান ফিরে আসে। সে মরেনি, এখনো বেঁচে আছে, কিন্তু মরা না গেলেও বাচ্চাটা মারাত্মকভাবে আহত, তাকে হাসপাতালে নিতে হবে। এই পর্যায়ে তাদের কোনো উপায় না থাকায় প্রতাপের সত্য তাদের মেনে নিতেই হয়। তারা জাহ্নবীকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। প্রতাপ হাসি মুখে বিদায় জানিয়ে তাদের মেয়েকে নিয়ে চলে যায়। আর তখন কাবির জ্যোতিও ধ্রুবকে গাড়িতে করে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সেও একটা সাইকেলে করে প্রতাপের পিছনে পিছনে যেতে থাকে। প্রতাপ জঙ্গলের ভেতরে গোপন আস্তানে চলে আসে। আর এখানে আমরা দেখতে পাই শুধু জাহ্নবী নয়, তার মতো আরো অসংখ্য অল্প বয়স্ক মেয়ে আছে এখানে। এরা প্রত্যেকেই প্রতাপের কালো জাদুর প্রভাবে তার ব্যক্তিগত পুতুলের মতো। সবাই যেন একটা ঘোরের মধ্যে ডুবে আছে। এরই মধ্যে প্রতাপ তান্ত্রিক রূপে ফিরে আসে। জ্যোতি যখন প্রতাপের সাথে লড়াই করছিল আর জাহ্নবী ওদেরকে নিয়ে ব্যস্ত ছিল, ওই ফাঁকে কাবির গোপনে প্রতাপের মোবাইল থেকে লাইভ লোকেশন অন করে রেখেছিল এবং সেই অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছিল বাড়ির দারোয়ানের ফোনে। দারোয়ানের ফোন নিয়ে কাবির প্রতাপের লোকেশন জানতে পারে। এরপর সে একটা সাইকেলে করে সেদিকে যেতে থাকে। অন্যদিকে বিশাল এক অগ্নিকুণ্ডের সামনে জড়ো হয়েছে সবগুলো মেয়ে। প্রতাপের সামনে অনেকগুলো কালো রঙের পুতুল আর একটা লাল রঙের পুতুল। প্রতাপ তখন মেয়েগুলোকে বলে, যখন আমি কালো পুতুলটা ছুঁড়ে আগুনে মারবো তখন তোমরা সবাই এগিয়ে আসবে, আর যখন আমি লাল পুতুলটা ছুঁড়ে মারবো তখন তোমরা সবাই সেই আগুনে ঝাঁপ দেবে। তার কথা মতো সে যখনই একটা কালো পুতুল আগুনে ফেলে তখনই মেয়েগুলো সামনের দিকে এগিয়ে আসে। আর এই মহাবলী দিতে পারলেই সে হবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ। সে যাকে যখন খুশি যেখানে খুশি বশ করে ফেলতে পারবে, তাকে আর লাড্ডু খাওয়াতে হবে না। এই সময় কাবিরও সেখানে হাজির হয়। বাসায় দস্তাদস্তির সময় জাহ্নবী তার হাতে একটা ছুরি গেঁথে দিয়েছিল। সেই ছুরিটা এখনো তার হাতেই আছে। কাবিরকে দেখে অনেকটা উপহাসের হাসি হাসে প্রতাপ। কাবিরের শরীরে আর এক বিন্দুও শক্তি নেই। তাকে টেনে নিয়ে প্রতাপের পায়ের সামনে ফেলা হয় এবং তার বুকে পা রেখে সর্বশেষ লাল পুতুলটি যখন আগুনে ফেলতে যাবে তখনই কাবির সামনের আগুন থেকে একটা লাঠি নিয়ে প্রতাপের পায়ের প্রচণ্ড জোরে আঘাত করে। আঘাতে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠে প্রতাপ, আর তার হাত থেকে পড়ে যায় সেই লাল পুতুলটি। তখনই সেই পুতুলটি কাবির ধরে ফেলে আর তারপরই হাতে গেঁথে থাকা সেই ছুরি দিয়ে প্রতাপের জিহ্বা কেটে ফেলে। আর এই সব কিছুই ঘটে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। যদিও মেয়েগুলোর প্রতি প্রতাপের নির্দেশ ছিল তাকে রক্ষা করার, কিন্তু তারাও কিছু বুঝে উঠতে পারে না। এই সামান্য এক মুহূর্তে এত বছরের সাধনা ধ্বংস হয়ে যাবে প্রতাপের। তাই সেই রাগে যন্ত্রণায় কুকড়াতে থাকে। কাবির প্রতাপের জিহ্বাটা আগুনে ফেলে দেয় আর সাথে সাথে সবগুলো মেয়ে তাকে হত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য মেয়ের সাথে তার মেয়েও ছিল সেখানে। মেয়েগুলো যখন তাকে মেরে ফেলতে যাবে ঠিক এই সময় স্বয়ং বশীকরণ প্রয়োগকারী কালো জাদুকর প্রতাপ নিজেই কথা বলে ওঠে।